বন্ধুরা, যারা নতুনভাবে হোমিওপ্যাথি শিখছেন বা শিখতে চাইছেন, যারা নিয়মিত হোমিওপ্যাথি চর্চা করতে চাইছেন বা চর্চা করেন, তবুও চেম্বার খুলতে পারছেন না, সাহস পাচ্ছেন না, বা যারা প্রচুর পরিমাণে হোমিওপ্যাথি লেখা পড়ে যাচ্ছেন কিন্তু হোমিওপ্যাথি ওষুধগুলোকে মনে রাখতে পারছেন না, যারা ডিএজএমএস পাস করেছেন বা বিএজএমএস পাস করেছেন, সবে মাত্র চেম্বার দিয়েছেন কিন্তু ওষুধগুলোকে বারবার ভুলে যাচ্ছেন, আপনারা যদি স্টেপ বাই স্টেপ এইভাবে হোমিওপ্যাথি ওষুধগুলোকে আয়ত্ত করার চেষ্টা করেন, তাহলে খুব সহজে কিন্তু মনে রাখতে পারবেন। আসুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনার এগিয়ে যাওয়ার পথে বা চলার পথে কিঞ্চিৎ উপকারে লাগে, তাহলে অবশ্যই করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের আমি আমার ছোট্ট অভিজ্ঞতা অনুযায়ী স্টেপ বাই স্টেপ 6টা ভাগে ভাগ করেছি, যাতে করে খুব সহজে ওষুধগুলোকে মনে রাখা যায়, আয়ত্ত করা যায় বা শেখা যায়। আসুন বন্ধুরা, ওই যে বললাম, যদি ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমি ভাগ করে নিয়েছি যে পলিক্রিস্ট মেডিসিন, যেগুলো সর্বদৈহিক কাজ করে, দেহের কোনো না কোনো অঙ্গের উপরে কাজ করে। এই ওষুধগুলো এমন একটা ঔষধ যেগুলো দেহের যে বিভিন্ন অর্গান আছে কারো না কারো সমস্যার ক্ষেত্রে কাজ করে। অ্যাকুইট মেডিসিন অর্থাৎ নতুন যে রোগ, সেই নতুন রোগের ক্ষেত্রে আমরা কী কী হোমিওপ্যাথি ওষুধগুলো বেশি ব্যবহার করি বা সেগুলোকে আয়ত্ত করবো বা বেশি করে পড়বো। 3 নম্বর হচ্ছে ক্রনিক মেডিসিন, যেগুলো খুব পুরনো রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় বা একটু পুরনো কেসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই সব ওষুধগুলোকে আমরা আলাদা একটা গ্রুপ তৈরি করে নেব এবং সেখানে পড়ার চেষ্টা করব। নার্ভাস সিস্টেম মানে স্নায়ু রোগের ক্ষেত্রে যে সব হোমিওপ্যাথি ওষুধগুলো আমরা বেশি ব্যবহার করি, সেগুলোকে আলাদাভাবে পড়ার চেষ্টা করব। নোসড মেডিসিন, মায়াজম মেডিসিন, নোসড মেডিসিন, এগুলো হচ্ছে আমরা কি যখন কোনো সুনির্বাচিত ওষুধ কাজ না করে তখন তো আমরা অ্যান্টিসেপ্টিককে স্মরণ করি অবশ্যই করে, কিন্তু যদি কোনোভাবে সেই অ্যান্টিসেপ্টিক না কাজ হয়, কি রোগটা খুব পুরনো হয়, তখন কিন্তু আমরা মায়াজমটাকে খতিয়ে দেখার চেষ্টা করি, অনুসরণ করার চেষ্টা করি তার কী ওষুধ হতে পারে। নোসডটাকে খেয়াল করার চেষ্টা করি বংশগতভাবে ইতিহাস নিয়ে কিংবা পুরনো কোনো ইতিহাস। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে বায়োকেমিক ঔষধ। এমনও হতে পারে আপনি নোসডের আগে বায়োকেমিকগুলোকেও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি শুধু আজকে আলোচনা করতে চাইলাম যাতে করে আপনার ধাপ বাই ধাপ ওষুধগুলোকে যদি আলাদা করে পড়তে পারেন, তাহলে খুব সহজে আপনারা আয়ত্ত করতে পারবেন। যেমন উদাহরণস্বরূপ আজকের বলি যে এই পলিক্রিস্ট মেডিসিন তাহলে দেহের কোনো না কোনো অঙ্গের ওপরে কাজ করে। যেমন সালফার, যদি কোনো ওষুধ সঠিকভাবে কাজ না করতে চায় তখন আমরা স্মরণ করব অ্যান্টিসেপ্টিক হিসেবে। তার মানে কি সব জায়গায় প্রায় লাগে। ধরুন অ্যাকোনাইট আপনি ব্যবহার করলেন জ্বর সর্দি কাশির ক্ষেত্রে, অ্যাকোনাইট সঠিক কাজ করছে না বা কিছুটা কাজ হওয়ার পরে রোগটাকে সম্পূর্ণ করতে পারছে না, তাহলে অ্যান্টিসেপ্টিক আমরা সালফার দিলে সেই কাজটাকে সম্পূর্ণ করে। ক্যামোমিলা ওষুধটা আপনি ব্যবহার করছেন, 70% কাজ হয়ে গেছে, 30% কাজটা সম্পূর্ণ হচ্ছে না, তাহলে সেখানে যে ওষুধটা বাধাপ্রাপ্ত হচ্ছে সেই রোগটাকে সম্পূর্ণ করার জন্য অ্যান্টিসেপ্টিক সালফার ব্যবহার করছেন। তাহলে অ্যান্টিসেপ্টিকটা কী হয়ে গেল, যে পলিক্রিস্ট ওষুধ সর্বদৈহিক কাজ করতে থাকছে, তাই না? আচ্ছা, ক্যালকেরিয়া কার্ব, এই ক্যালকেরিয়া কার্ব একটা কি ডিব্যাকটিন মেডিসিনের মতো করে, কিন্তু এই ওষুধটা সর্বদৈহিক কাজ করে, দেহের কোনো না কোনো অঙ্গের কাজ করে। তার শারীরিক স্ট্রাকচার দেখে ক্যালকেরিয়া কার্বের ধাতুগত যে চরিত্র, মোটা থলথলে, নড়তে চড়তে কষ্ট পায়, হাঁপিয়ে পড়ে, তাহলে এইরকম শারীরিক স্ট্রাকচার দেখে তাকে কিন্তু সর্বদৈহিক যে কোনো একটা রোগের ক্ষেত্রে কাজ করে না যায়, ব্যবহার করা যায়। তাহলে সেটা কি পলিক্রিস্ট হয়ে গেল। লাইকোপোডিয়াম, বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত তার রোগ বৃদ্ধি, যে কোনো রোগের ক্ষেত্রে হতে পারে। তাহলে কত বড় কথা বলুন তো, তাহলে সেখানে লাইকোপোডিয়াম পলিক্রিস্ট হয়ে গেল। যাই হোক, দ্বিতীয় যেটা হচ্ছে অ্যাকুইট মেডিসিন, অর্থাৎ নতুন রোগের ক্ষেত্রে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলো আমরা আগে পড়ব। যেমন বেলেডোনা, হঠাৎ করে মাথা যন্ত্রণা, ঘাড় যন্ত্রণা, তীব্র যন্ত্রণা, তাহলে সেই তীব্র যন্ত্রণা কমাতে আমরা নতুন রোগের ক্ষেত্রে বেশি দেখতে পাই বেলেডোনা। অ্যাকুইট হঠাৎ করে রোগ, হঠাৎ করে বুক যন্ত্রণা, হঠাৎ করে মাথা যন্ত্রণা, হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, হঠাৎ করে সর্দি কাশি, তাহলে নতুন রোগের ক্ষেত্রে বেশি ব্যবহার হয় অ্যাকোনাইট। ব্রায়োনিয়াও সেরকম, রাস্টাক্সও সেরকম, আবার ক্যামোমিলাও সেরকম। নতুন রোগের ক্ষেত্রে ক্যামোমিলার যন্ত্রণা, বাবা গোমাগো করছে, কোনো কিছুতে সেই শান্ত হচ্ছে না, বাচ্চাটা কান্নাকাটি করছে, আবার রাত্রে নিয়ে তাকে ঘোরাফেরা করতে হচ্ছে, তবুও সে কোনোতেই শান্ত নয়। তার মানে বুঝতে পারছেন যে সেই অবস্থাটাকে তাকে কমাতে হবে। আপনি 2-4 মাত্রা ক্যামোমিলা দিয়ে দিন, ব্যাস, সেখানে দেখবেন সেই রুগীটা ঠান্ডা হয়ে গেছে, তার চিৎকার চেঁচামেচি কান্নাকাটি সব বন্ধ হয়ে গেছে।
তারপরে মানুষ তো দীর্ঘদিন ধরে কান্নাকাটি এরকম যন্ত্রণায় ভুগতে থাকে না, তাহলে যতটুকু সময় করছে সেই যে উপসর্গটা, সেই তীব্রতাকে কমাতে আমরা কিন্তু ব্যবহার করব, যার জন্য নতুন রোগের ক্ষেত্রে এই ওষুধটাকে ব্যবহার করা হয়। বুঝতে পারলেন নিশ্চয়ই। ক্রনিক রোগের ক্ষেত্রে ক্রনিক মেডিসিন যেমন গ্রাফাইটিস, হিপাসালফার, কোনিয়াম, থুজা, ক্যালিবাইক্রোম, এইসব ওষুধগুলো পুরনো রোগের ক্ষেত্রে। গ্রাফাইটিস আপনি দীর্ঘদিন ধরে কোনো চর্মরোগে ফেটে যাওয়া, সেখান থেকে আটার মতো মধুর মতো চিটচিটে রস, কোনো ঘায়ে বা ঘামাছির মতো চর্মরোগ, একজিমা, সেখান থেকে আঠালো টাইপের রস, চিটচিটে রস, তাহলে পুরনো রোগের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। হিপাসালফার ডিব্যাকটিন মেডিসিন পুরনো রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোনিয়াম আপনি প্রস্রাব ধরে রাখতে পারছেন না, প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি, কোনো মহিলা প্রস্রাব ধরে রাখতে পারছে না, সেখানে ব্যবহার করা হয়। প্যারালাইসিস, পায়ের দিক থেকে উপর দিকে উঠছে, কোনিয়াম। আঘাতজনিত কারণে বেশিরভাগ টিউমার আমাদের শরীরের মধ্যে হয়ে থাকে। তাহলে এই যে টিউমার মানে কত ক্রনিক পুরনো রোগ, তাকে সারাতে আমরা ব্যবহার করব এরকম ধরনের। থুজা সাইকোটিক কোম্পানির ওষুধ, সেখানেও টিউমারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাই উদাহরণস্বরূপ বললাম, এই ওষুধগুলো কিন্তু খুব পুরনো রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর যে রোগগুলো অনেকদিন সারাতে সময় লাগে। আচ্ছা, নার্ভাস সিস্টেম, স্নায়ু রোগ, তাহলে স্নায়ু রোগের ক্ষেত্রে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ? ক্যালিফস আমাদের স্নায়ু রোগের স্বল্প অবস্থায় একটা টনিক ঔষধ বলতে গেলেই চলে, ব্যবহার করা যায়। জেলসিমাম আমাদের পায়ের দিক থেকে দুর্বলতা, হঠাৎ করে অসাড় হয়ে যাওয়া, দুর্বলতার জন্য চলতে অনিচ্ছা, হাঁটতে অনিচ্ছা, শুয়ে থাকতে পছন্দ করে, তাহলে সে জায়গায় জিঙ্কাম মেটিলকাম, জিঙ্কের অভাবে আমাদের স্নায়ু শক্তি দুর্বল হয়ে যায়। সর্বাবস্থায় যদি দেখা যায় পা নাচানো আর সে রুগী পা নাচাতে পছন্দ করে, তাহলে সেই জায়গায় ব্যবহার করি। এইরকম ধরনের সমস্ত উদাহরণস্বরূপ আমরা দেখলাম যে নার্ভাস সিস্টেমে যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে যে নোসট মায়াজাম, এই নোসট মায়াজাম কোথায়? ওই যে বললাম নোসট, প্রত্যেক রোগের একটা করে নোসট থাকে। যখন নির্বাচিত ওষুধ আমরা সঠিকভাবে কাজ না হয়, অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরেও যখন কাজ না হয়, তখন কিন্তু অবশ্যই করে আমাদের নোসটের দিকে যেতে হয় বা নোসট মেডিসিন ব্যবহার করতে হয়। কেন না? দীর্ঘদিনের ইতিহাস, দীর্ঘদিনের ক্ষত, দীর্ঘদিনের চর্মরোগ, আমরা কিন্তু মায়াজম ভিত্তিক সেখানে নোসট ওষুধগুলোকে আগে নির্বাচন করে থাকি। যেমন সিপেলিটিক, সাইকোসিস, টিউবারকুলোসিস, এগুলো হচ্ছে মায়াজম। আর সেই মায়াজম ভিত্তিক নোসট ওষুধগুলো, যেমন আমাদের গাঁটে পাট ব্যথা সবথেকে বড় ওষুধ হচ্ছে আমাদের মেডোহিনাম, এবং হোমিওপ্যাথি ওষুধেরও সবথেকে বড় যে ওষুধ সেটা হচ্ছে মেডোহিনাম। যাই হোক, তারপর ধরুন সিপিলিনাম, কোনো অঙ্গ ছেদন হয়ে গেছে, সেখান থেকে অনেক দিন পর্যন্ত রস গড়াচ্ছে, কোনোভাবে শুকাচ্ছে না, সিপিলিনাম। এছাড়া সিপিলিনাম ক্ষত, তাহলে কোনো ক্ষততে রস গড়াচ্ছে, পুজ হচ্ছে, ক্ষত দ্রুততার সঙ্গে বৃদ্ধি হয়ে যাচ্ছে, অবশ্যই করে সিপিলিনাম। এইরকম ধরনের যে নোসট, কোনো চর্মরোগ এত সহজে সারছে না, সালফার ব্যবহার করার পরেও সারছে না, কিংবা সোরাইসিস, এরকম রোগ সারানো খুব কষ্ট, দীর্ঘস্থায়ী চর্মরোগ, সেখানে সরিনাম। তাই লক্ষণভিত্তিক এরকম মায়াজম আমরা কিন্তু অবশ্যই করে নির্বাচন করব। তারপরে আসছে এই যে বায়োকেমিক মেডিসিন। এই বায়োকেমিক মেডিসিন আপনারা নিশ্চয়ই জানেন, 12খানা বায়োকেমিক ঔষধ নিয়ে আমাদের বায়োকেমিক চিকিৎসা চলে। তাহলে বায়োকেমিক ওষুধগুলো কী কী নিশ্চয়ই আপনারা জানেন। বলেছিলাম আপনাদের একটা ভিডিওতে যে আমরা গ্রুপ ভিত্তিক আলোচনা করব, ফ্যামিলি ভিত্তিক আলোচনা করব, বা মনে রাখার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব, দিলে খুব সহজে মনে থাকবে। যেমন যে আপনি ক্যাল অক্ষরে যে 3টে, ক্যালকেরাফোর, ক্যালকেরাসালফ, ক্যালকেরাফস হয়ে গেল 3টে। তারপর বলেছিলাম আবার যে আপনি ধরুন ন্যাট্রম গ্রুপ নিতে পারেন, কি ক্যালি গ্রুপ, ক্যালি নিলে আপনি ক্যালিফস, ক্যালিমিউর, ক্যালিসালফ। যদি ন্যাট্রম মিউর নেন, যদি ন্যাট্রম গ্রুপ নেন, ন্যাট্রম মিউর, ন্যাট্রম ফস, ন্যাট্রম সালফ, এরকম করে নেবেন। তারপরে বলেছিলাম ব্যথার জন্য ফেরামফস, যন্ত্রণার জন্য ম্যাকফস, আর পুজের জন্য হচ্ছে সাইলেসিয়া, এরকম বলেছিলাম। এগুলো খুব সহজে আপনারা যদি এরকম মনে রাখার চেষ্টা করেন বা পড়ার চেষ্টা করেন, খুব সহজে কিন্তু আয়ত্ত করতে পারবেন। যাই হোক, আমার এই ছোট্ট অভিজ্ঞতা অনুযায়ী আমি বললাম, খুব সহজে মনে রাখা যায়। আর অবশ্যই করে যারা হোমিওপ্যাথি শিখছেন বা নতুন চেম্বার দিয়েছেন, তাদের কতটা কাজে লাগলো অবশ্যই করে জানাবেন। আর আপনার যদি বিশেষ অভিজ্ঞতা থাকে এই শিক্ষার বিষয়ে, তাহলে অবশ্যই করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনার সেই অভিজ্ঞতাকে তুলে ধরার। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। নমস্কার।